জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা তারিন। ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আলিয়া মাদ্রাসা এলাকায় ছাত্রদল ও শিবিরের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ। এ নিয়ে ঢাকা কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, এই মুহূর্তে ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাবের পরিস্থিতি কেমন দেখছেন? তারিন, সম্প্রতি রাজনৈতিক নানা ইস্যুতে ইসলামী ছাত্র শিবির এবং বিএনপির ভ্রাতৃপ্রতিম যে ছাত্র সংগঠন রয়েছে ছাত্রদল, তাদের একটি মুখোমুখি অবস্থান ছিল, যার পরিপ্রেক্ষিতে আজ আমরা সকাল থেকেই দেখেছি যে এই ঢাকা কেন্দ্রিক যে এলাকাটি রয়েছে অর্থাৎ মিরপুর যে মহাসড়ক, সেই মহাসড়কে আমরা দেখেছি যে ছাত্র দল এবং শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, যা দিনব্যাপী চলেছে। এখন আমাদের অবস্থান মূলত ঢাকা কলেজের প্রধান ফটকে। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে বিএনপির যে ছাত্র সংগঠন রয়েছে, ভ্রাতৃপ্রতিম যে সংগঠন ছাত্রদল, তারা এখানে তাদের নেতৃবৃন্দ নিয়ে অবস্থান করছে। কিন্তু আমরা সন্ধ্যার পরে আমরা ইসলামী যে ছাত্র শিবির, তাদের কোনো অবস্থান আমরা এই ক্যাম্পাসে দেখতে পাইনি। একটু বলে রাখি, এর আগের যে ঘটনা, সেই দফায় দফায় সংঘর্ষে 10 জন ছাত্রনেতা আহত হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এটি নিয়ে ছাত্রদল আমাদের কাছে অভিযোগও করেছে। এছাড়া শিবিরের একজন, অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের একজনও সেই সংঘর্ষে আহত হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। একটু বলে রাখি যে এটি একটি প্রধান সড়ক, মিরপুর রোডে। সেই সড়ক জুড়ে কিছুক্ষণ আগেও যান চলাচল কিছুটা ধীরগতি ছিল। এখন যান চলাচল নিশ্চয় ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে জনসাধারণের যে চলাচল সেটি ধীরে ধীরে কিছুটা কমেছে বলে কিন্তু আমরা আসলে প্রত্যক্ষ করেছি। এর পাশাপাশি একটু বলে রাখি যে দুই পাশে, অর্থাৎ নীলখাতের ওই প্রান্তে এবং অপর দিকে উত্তর দিকে সিটি কলেজের সামনে বিপুল সংখ্যায় পুলিশ কিন্তু এর মধ্যে মোতায়েন করা হয়েছে। পুলিশের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। তারা আমাদের যে বিষয়টা জানিয়েছে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা বেশ তৎপর, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই দিকে তারা অনেক বেশি আসলে নজরদারি রাখছেন এবং বিশাল সংখ্যায় পুলিশ কিন্তু এর মধ্যে মোতায়েন করা হয়েছে। আপনি নিশ্চয়ই ক্যাম্পাসে দেখতে পাচ্ছেন যে এই ঢাকা কলেজের ক্যাম্পাস জুড়ে যারা মূলত বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রদলের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা রয়েছে, তারা মূলত এই প্রধান ফটকে এখন একটি পাহারা বসিয়েছেন। মূলত তাদের দাবি বা তারা অভিযোগ করছেন যে আসলে ক্যাম্পাসে ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী নেই। মূলত নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখার জন্য বা ক্যাম্পাসে অন্য যারা সাধারণ ছাত্র রয়েছে তাদের নিরাপত্তার জন্য মূলত তারা এই প্রধান যে ফটক রয়েছে ঢাকা কলেজ, সেই প্রধান ফটকে তারা অবস্থান নিয়েছে। আমরা কয়েকজন ছাত্রদলের শীর্ষ নেতার সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে তাদের এই যে পোহরা বা তাদের এই যে অবস্থান, এটি রাজনৈতিক, মূলত তারা এখানে অবস্থান করবেন। একজন শীর্ষ নেতা আমাদেরকে জানিয়েছে যে একেবারে ছাত্রদলের যে উচ্চ পর্যায়ের যারা রয়েছে, যে সকল নেতারা রয়েছে, তাদের নির্দেশনা না আসা পর্যন্ত তারা এই ক্যাম্পাসে অবস্থান করবেন। একটু বলে রাখি যে পরিস্থিতি এখন পর্যন্ত কিছুটা উত্তপ্ত। প্রত্যেকটি নেতাকর্মী যারা এখানে রয়েছে ছাত্রদলে, তাদের হাতে দেশীয় যে সাধারণত যে লাঠি সোটা যা থাকে সেটি আছে, তারা সেগুলো নিয়েই মূলত এই যে তাদের প্রধান যে ফটক, সেই প্রধান ফটকে তারা অবস্থান করছে এবং এই অবস্থান তাদের রাত ব্যাপী চলবে বলে কিন্তু কোনো নেতা আমাদেরকে জানিয়েছেন। তবে এই নিয়ে আশপাশের একটু বাড়তি তথ্য যদি দিতে চাই, সেটি হলো যে যেহেতু নিউ মার্কেট, এখানে বিশাল সংখ্যায় বিপণী বিতান রয়েছে, বাণিজ্যিক কেন্দ্র রয়েছে, দোকানপাট, শপিং মল রয়েছে। আজ যেহেতু মঙ্গলবার, সেটি ছাড়াও এই সংঘর্ষকে কেন্দ্র করে এই নিউ মার্কেট যে বিপণী বিতান, দোকানপাট, অন্যান্য আরও যে শপিং মল রয়েছে, সেই শপিং মলগুলো কিন্তু এরই মধ্যে আমরা বন্ধ দেখতে পেয়েছি এবং প্রধান যে সড়ক, সেই প্রধান সড়কেও যানবাহনের সংখ্যা কিন্তু একেবারেই কমে গেছে, এভাবে তো বলাই যায়। তো এখন ছিল মূলত এই ছিল তারিন আমার কাছে ঢাকা কলেজ থেকে ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের সংঘর্ষে থাকা সবশেষ তথ্য। তারিন, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং এই নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত বিশ্ববিদ্যালয় এলাকা। বিকেলে একই স্থানে দুই পক্ষের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে রংপুর মহানগর ছাত্র দল বিক্ষোভ মিছিল বের করে। অন্যদিকে ছাত্র শিবির রংপুর নগরীর লালবাগ এলাকা থেকে মিছিল বের করলে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।
তবে সন্ধ্যা পর্যন্ত পাল্টাপাল্টি অবস্থান থাকলেও নতুন করে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়নি। এর আগে সোমবার মধ্যরাতের সংঘর্ষের পর আলাদা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল ও শিবির। একই এলাকায় কর্মসূচি থাকায় দুপুরে 114 ধারা জারির জন্য জেলা প্রশাসনের কাছে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সকাল 9টায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। জাদুঘর নির্মাণে দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত ও বিচার হবে। এ সময় তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, 6 আগস্ট থেকে সর্বসাধারণের জন্য জুলাই শহীদ স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে। বড়দের জন্য 50 টাকা ও ছোটদের জন্য 20 টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, সে যে যুগেই করে থাকে, সেটা তদন্ত হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে। আগামী 1 বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সমস্ত বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে নিয়মিত ব্রিফিংয়ে চিফ প্রসিকিউট আরও জানান, পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্রাপ্ত সহ জরিমানার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হবে। খুব বিচার বিশ্লেষণ করে আইন অনুযায়ী কোনটা এখতিয়ারভুক্ত কোনটা এখতিয়ার বহির্ভূত এই জায়গাগুলো নির্ণয় করে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। পারসেপশন নানান রকম হতে পারে। স্বাধীনভাবে ইনভেস্টিগেশনকে কাজ করতে দিতে হবে, স্বাধীনভাবে প্রসিকিউটরকে তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগও দিতে হবে। দেখতে হবে যে প্রকৃত অর্থে বিচারটা হচ্ছে কিনা। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা সবাই এক জায়গায় যে আমরা কাউকে যেন আমরা কোনো স্পিয়ার না করি, কেউ যেন আমাদের কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক বা অন্য কোনো ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেই পরিস্থিতি জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, জগন্নাথ ক্যাম্পাসের পরিস্থিতি কি দেখছেন? তারিন, দিনভর কয়েক দফা সংঘর্ষের পর এই মুহূর্তের পরিস্থিতি যদি আমি বলি, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে, তবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এখানে আশপাশের যারা পথচারী রয়েছেন বা অন্যান্য যারা বাসিন্দা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি চাপা আতঙ্ক আমি লক্ষ্য করছি। আপনাকে যদি আজকে সারাদিনের প্রেক্ষাপটটি আমি যদি একটু বলি, আজ বেলা 12টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে মূলত সংঘর্ষের সূত্রপাত ঘটে। এখানে যতটুকু জানতে পেরেছি যে ছাত্র শিবির, জোকসু এবং ছাত্র শক্তির নেতারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে একটি প্লেকার্ড প্রদর্শন করতে চায় সেই সেমিনারে, কিন্তু ছাত্রদল তাতে বাধা দেয় এবং সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত হয় এবং দিনভর কয়েক দফায় কিন্তু আমরা সংঘর্ষ বা হামলার ঘটনা দেখতে পেয়েছি। আপনাকে যদি বলি, দুপুর 2:30টার দিকে এই হাসপাতালটির সামনে প্রথমে যারা আহত হয়েছিলেন তারা এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তখন আর দুপুর 2:30টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা এই হাসপাতালের গেটের সামনে একটি মিছিল নিয়ে আসে। তখন ভিতরের যারা ছাত্র শিবিরের নেতাকর্মী ছিলেন তারাও খবর পেয়ে হাসপাতালের মূল ফটকে যায় এবং তাদের দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে কয়েকজন আহতও হয়। এবং বিকেল 5:30টার দিকে আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড এবং আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা একটি বিশাল মিছিল নিয়ে রায় সাহেব বাজার
মোড় পেরিয়ে কিন্তু এই হাসপাতালের ফটকের সামনে ফের আবার আসে। তখন আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি, তারা এক পর্যায়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করে ছাত্র শিবির এবং ছাত্র শক্তি নেতাকর্মীদের উপর মানে হামলা করে এবং তারা জরুরি বিভাগে পর্যন্ত প্রবেশ করে ছাত্র শিবির এবং নেতাকর্মীদের আমরা তাদের উপর হামলা করতে আমরা দেখেছি এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা ঘণ্টাখানেক আগে এই হাসপাতালের যিনি জরুরি বিভাগের চিকিৎসক রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে কমপক্ষে 70 জন আজকে দিনভর সংঘর্ষের ঘটনায় এই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং সেই সংখ্যাটি আরও বেশি হবে বলে আমরা ধারণা করছি, কারণ এই পরপর হামলা হওয়ার কারণে যারা আতঙ্কিত ছিলেন, যারা এই ঘটনায় আহত ছিলেন, তারা আবার ফের হামলার শিকার হন কিনা সেই আশঙ্কায় কিন্তু এই হাসপাতালটি ছেড়ে অন্যান্য হাসপাতালে চলে গিয়েছিলেন। তার আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই হামলার কারণে কিন্তু মোটামুটি বেশ খানিকক্ষণ সময় এই হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ ছিল। তাতে কিন্তু এই হাসপাতালে যারা নিয়মিত রোগী রয়েছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আর যদি আমি পুলিশের পদক্ষেপের কথা বলি, আমরা প্রতিটি হামলায় কিন্তু একটি চিত্র দেখতে পেয়েছি যে ঘটনার পরে পুলিশ আসলে ঘটনাস্থলে প্রবেশ করেছে। আমরা প্রথম হামলাটির ক্ষেত্রে আমরা যেটি দেখেছি ঠিক তেমনটি দ্বিতীয় হামলাটির ক্ষেত্রে আমরা দেখেছি যে ঘটনার পরে পুলিশ এসেছে। আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের নেতাকর্মীদের একটি মিছিল আবারও এই হাসপাতালের মূল সড়কটি প্রদর্শন করছেন এবং সড়কটির সামনে দিয়ে যাচ্ছেন এবং এই হাসপাতালের মূল ফটকের পাশে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যদিও কিছুক্ষণ আগে অবধি এখানে ছিল না, তারা পুলিশ পার্শ্ববর্তী অবস্থানে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র নেতাকর্মীরা একটি সংক্ষিপ্ত মিছিল নিয়ে যাচ্ছেন, যদিও তারা আগের মতো এই হাসপাতালের মূল ফটকে প্রবেশের কোনো চেষ্টা করেনি এবং মিছিলটি কিন্তু এই মুহূর্তে হাসপাতালের মূল ফটক পেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে চলে গিয়েছে এবং তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্লোগান দিতে তাদের দলের পক্ষে এবং ছাত্র শিবিরের উদ্দেশ্যে তারা বিভিন্ন স্লোগান কিন্তু প্রদর্শন করছেন। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারিন যে পুলিশও কিন্তু হাসপাতালের যে মূল ফটক আছে, মূল ফটকের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন। কিন্তু দিনভর আমরা যেটি দেখতে পেয়েছি যে পুলিশ ঘটনার পরপরই আমরা তাদেরকে আসতে দেখতে পেয়েছি এবং পুলিশ কিন্তু এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলো, ততক্ষণে কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে বা এই যে সংঘর্ষ সেটি কিন্তু অনেকখানি সময় ধরে চলেছে। তো এই ছিল রাজধানীর ঢাকার ন্যাশনাল হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ। তারিন, ছাত্রদল ও শিবিরের মধ্যে কয়েক দফা সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাজীব। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করতে বলেন তিনি। দুপুরে সচিবালয়ে কৃষক কার্ড সম্পর্কিত এই সভায় তিনি নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ছবি ও কিউআর কোড সংবলিত এই কোডে কৃষকের পরিচয় ছাড়াও কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকতে হবে। সভায় আরও জানানো হয়, ইতোমধ্যে কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে পর্যায়ক্রমে তাদের হাতে কার্ড তুলে দেওয়া হবে। চলতি অর্থবছরে 43 লাখ কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। পরবর্তী 3 বছরে দেশের কম বেশি 2 কোটি কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। জুলাইয়ের চেতনাকে ভুলিয়ে দেওয়ার বা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জুলাই বিপ্লব নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। 24 জুলাইয়ের দিনগুলো অত্যন্ত কঠিন ছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, আন্দোলনের কৃতিত্ব কোনো একক রাজনৈতিক দল দাবি করতে পারে না। সম্মিলিত প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে। যে কোনো মূল্যে জনগণের রায় বাস্তবায়ন করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। স্বাধীনতার 55 বছর পার হলেও মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস রচিত হয়নি বলে মন্তব্য করে মুক্তিযুদ্ধের সব শহীদ ও মুক্তিযোদ্ধার নির্ভুল তালিকা তৈরির আহ্বান জানান তিনি। ৭১-এর মতো ২৪ যেন হারিয়ে না যায়, এই জন্য এই উদ্যোগ। আবারও মোবারকবাদ। আমি সরকারকে অনুরোধ করব, এটি তো সরকারি উদ্যোগ নয়, সরকারের দায়িত্ব আছে, আপনারা উদ্যোগ নেন, সঠিক ইতিহাস রচনা করেন। কিন্তু আমি খুব আশাবাদী হতে পারছি না। বলবেন হোয়াই নট? এই ২৪-এর পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল,
5 তারিখের পর থেকে আস্তে আস্তে বদলে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি 2026-এর পরে ব্যাপকভাবে বদলে গেছে। আগে যে সমস্ত কথা বলেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন, অনেকে এটা এখন বেমালুম ভুলে গেছে। 5 আগস্ট ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে। একটা অপচেষ্টা চলতেছে দেশকে অকার্যকর বা একটা জঙ্গিবাদকে দখল দেওয়ার জন্য অনেকেই করতেছে। এটা আবার বিভিন্ন প্রচার প্রচারণা করা, জনমনে ভীতি সৃষ্টি করার জন্য হচ্ছে। কারণ আপনি জানেন যে লাস্টে যেটা যুদ্ধ হয়েছে মেট্রো রেল স্টেশনে, এর নিয়ে আসলে কোনো কিছু ছিল না। এর ভিতরে ছিল জর্দার কোটা, মানে পান খাওয়ার সামগ্রী, পান জর্দার কোটা গেছিল, মানে কত যারা ভাবমান একজন লোকের একটা এদিকে এত প্রচার প্রচারণা করা মানে পিছনে কারো সুরোগেশন দিয়ে আছে। দিল্লির অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, শেখ হাসিনার বক্তব্যের আয়োজন একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের উদ্যোগ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ করা হয়েছে বলেও জানান তিনি। So the interaction that you are referring to is being organized by a private media entity. The government has no involvement whatsoever in it. Neither does it endorse any views that may be expressed at the forum. You would be aware that a formal invitation to Bangladesh Prime Minister to visit India was extended when he assumed office in February 2026. As far as the BRICS summit is concerned, India has separately extended an invitation to him in his capacity as the current chair of BIMSTEC to attend the outreach session. খাদ্য, জ্বালানি, আইসিটি সহ নানা খাতে বিনিয়োগের ব্যাপারে সৌদি আরব আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠকে ঢাকা সফররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আব্দুল করিম আল খুরেজি এ আগ্রহ প্রকাশ করেন। সকালে 10:30টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুর 1টায়। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের সরকার প্রধানের সফরের ব্যাপারে এদিন আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সুবিধাজনক সময়ে সৌদিতে সফর করবেন প্রধানমন্ত্রী। তবে সৌদিতে অবস্থানরত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার ব্যাপারে এদিন কোনো আলোচনা হয়নি। ওনারা অত্যন্ত আগ্রহী এখানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্য। এখানে ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। সৌদি ক্রাউন প্রিন্স ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে ভিজিট করার জন্য। দক্ষিণ কোরিয়ার সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় রপ্তানি ক্ষেত্রে 97% পণ্য ও সেবায় শুল্কে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। বিপরীতে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বাজারে 87% শুল্ক অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার সাথে অর্থনৈতিক চুক্তি CEPA স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্য বাড়বে। ভবিষ্যতে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্য পূরণেও সহায়ক হবে এই চুক্তি। চুক্তিতে বাংলাদেশ চামড়া তৈরি, পোশাক ও পাট তৈরি রপ্তানিতে অগ্রাধিকার পাবে, আর কৃষি পণ্য ও প্লাস্টিকে অগ্রাধিকার পাবে দক্ষিণ কোরিয়া। চুক্তির ফলশ্রুতিতে আগামী দিন আমরা আশা করতে পারি আমাদের এলডিসি পরবর্তী এবং $3 ট্রিলিয়ন ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই
টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাবো। দেশের সংসদীয় ব্যবস্থা, আইন বিভাগ ও বিচার বিভাগ নিয়ে জনগণের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা রয়েছে তার সবটুকু এখনও পূরণ হয়নি। তবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সেই প্রত্যাশাগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে আমাদের সেই আকাঙ্ক্ষা একটা চূড়ান্ত ধাপে প্রবেশ করুক, যাতে আর কখনোই আমাদের দেশের আর্থসামাজিক ব্যবস্থাকে এই বাধ্যবাধকতার মধ্যে আবার না পড়তে হয়। এবং এবারের এই রক্তপ্রাণের বিনিময়ে যদি আমরা এটা অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমাদের টোটাল সোশিও ইকোনমিক সিস্টেমের ডিএনএতে কোনো অন্য কিছু আছে কিনা যা রাষ্ট্রবিজ্ঞানীরা এখনো অথবা সমাজবিজ্ঞানীরা এখনো ডিটেক্ট করতে পারেন নাই। বাক স্বাধীনতার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে সাইবার বুলিং হচ্ছে, চলছে প্রোপাগান্ডাও। এক্ষেত্রে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনম। সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা পারসেপশন হয়, যে পারসেপশনের মধ্যে দিয়ে এই সরকার ভালো চলছে না চলছে না, এই পারসেপশন আমাদের জনগণের মধ্যে আসে। কিন্তু যদি ভুল নিউজ, ভুল পারসেপশন, ভুল কন্টেন্ট যায়, তাহলে কিন্তু জনগণ ভুল পারসেপশন নিয়ে থাকবে, একটা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকবে। সুতরাং এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গ্র্যাজুয়েটদেরকে আপনারা এআই, সাইবার সিকিউরিটি এবং ডেটা, এই তিনটা জিনিসের উপরে ইকুইপ করে তৈরি করবেন, যে ওনারা যেন জাস্ট সার্টিফিকেট পেয়ে যেন না বের হয়, ওনারা যে সার্টিফিকেট পাচ্ছে সেটার সাথে যে ওয়ার্ল্ডের যে নিড, আমাদের দেশের যে নিড, ফিউচারের যে নিড, এইটা সম্পর্কে যেন ওনারা ওয়াকিবহাল হয়। অপতথ্য ও মিথ্যা সংবাদ দিয়ে যেন আগামী দিনে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে সাধারণ ও নিপীড়ন মানুষ যাতে আদালতের কাছে ন্যায় বিচার পায় সেজন্য নবনিযুক্ত রাষ্ট্রের আইন কর্মকর্তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। রাষ্ট্রের পক্ষে যে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে এবং রাষ্ট্রকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিস। বাংলাদেশের গণতন্ত্রের পথে যে যাত্রা, নানামুখী ষড়যন্ত্র মোকাবেলার ক্ষেত্রে আপনাদের অগ্রগণ্য ভূমিকা আছে। সুতরাং যে কোনো ঠুনকো, অপতথ্য, মিথ্যা তথ্য, খণ্ডিত তথ্য দিয়ে যেন বাংলাদেশের আগামী দিনের অগ্রযাত্রা ব্যাহত না হয়। দেশজুড়ে গ্যাস ও বিদ্যুতের সংকটের প্রভাব পড়েছে জনজীবন, পরিবহন, শিল্প ও কৃষি খাতে। চট্টগ্রামের মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে টানা 12 দিন ধরে গ্যাস সরবরাহ করা হচ্ছে চাহিদার প্রায় অর্ধেক। ফলে দিনের বড় সময় বাসাবাড়িতে জ্বলছে না চুলা, আর ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। একই ধরনের সংকটে ময়মনসিংহ, ফেনী ও কিশোরগঞ্জেও ব্যাহত হচ্ছে পরিবহন ও শিল্প উৎপাদন। ময়মনসিংহে শিল্প বিকল্প জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় বাড়ছে পরিবেশ দূষণ। আবার কিশোরগঞ্জের সঞ্চালন লাইনের মেরামত কাজের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। অন্যদিকে বিদ্যুতের ঘাটতিতে দেশের বিভিন্ন জেলায় দীর্ঘ সময়ে লোডশেডিং জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলছে। নীলফামারী, পটুয়াখালী ও ঝিনাইদহে ক্ষতির মুখে পড়েছে শিল্প, কারখানা, মৎস্য খাত, কৃষি, ব্যবসা বাণিজ্য ও শিক্ষা কার্যক্রম। চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল প্রিপেইড মিটার নিয়ে প্রতারণার অভিযোগে মানববন্ধন করেছেন গ্রাহকরা। বিদ্যুৎ বিভাগ বলছে উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণে লোডশেডিং করতে হচ্ছে। তবে কারিগরি সমস্যা সমাধান এবং জ্বালানি সরবরাহ বাড়িয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছাত্রছাত্রীরা তো পড়াশোনার বিপর্যয় ঘটছে, সন্ধ্যা লাগলেই কারেন্ট চলে গেলে এরা ঘুমিয়ে পড়ছে এবং পড়ালেখার বিঘ্ন ঘটছে। 1টা থেকে রাতের, এখন দিনের 10টা বাজে, এখনো গ্যাস পাই না। আমরা যে গ্যাস পাই 100, 150, 200 টাকার গ্যাস পাই, এই গ্যাসে আমাদের কোনো কিছু হয় না। 1 ঘন্টা 2 ঘন্টা করে আসে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। কাজে আমরা মহাজনকে ঠিক মতন আমরা কাজ করে দিতে পারতেছি না। জাতীয় গ্রিড নিয়ন্ত্রণ করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। পাশাপাশি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও সর্বদা যোগাযোগ আছে।
আমাদের এলএনজি টার্মিনাল যেটা বর্তমানে মেরামতের কাজ চলছে, এটা মেরামত সম্পন্ন হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ে এই সমস্যাটা সমাধান হবে। বন্যার কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। সংশোধিত রুটিন অনুযায়ী স্থগিত বিষয়গুলো লিখিত পরীক্ষা শুরু হবে আগামী 20 আগস্ট এবং শেষ হবে 9 সেপ্টেম্বর। মঙ্গলবার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী 20 আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র, 22 আগস্ট তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং 24 আগস্ট পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিষয়ের পরীক্ষাও নির্ধারিত তারিখে নেওয়া হবে। বোর্ড জানিয়েছে সকালের পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 1টা এবং বিকেলের পরীক্ষা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া 9 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশ ও শিল্পের স্বার্থে এক হয়ে কাজ করবে বিজিএমএ ও বিটিএমএ, এমন মন্তব্য করেছেন বিজিএমএ সভাপতি মাহবুব হাসান খান। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিটিএমএ এবং বিজিএমএর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দুই সংগঠনের স্বাক্ষরের অংশ হিসেবে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করবে সংগঠন দুটি। আয়োজিত মেলায় দুই সংগঠন যৌথভাবে বিশ্বমানের যন্ত্রাংশ এবং নানা উপকরণ উপস্থাপন করবে। এ সময় সংগঠনের নেতারা বলেন, দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস টেক্সটাইল ও তৈরি পোশাক খাত। এই খাতকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী, পরিবেশ বান্ধব ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন শিল্পে রূপান্তরের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশের $100 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে শিল্পের সক্ষমতা ও বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতেও এটি সহায়ক হবে। ভবিষ্যতে বিটিএমএ বিজিএমএ একসাথে দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে এই সেক্টরের সাথে একসাথে কাজ করবে। ইংরেজিতে একটা কথা আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা ফল করতে চাই না, আমরা দাঁড়িয়ে থাকতে চাই এবং সামনের দিকে এগোতে চাই। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ আছে তারা বিভিন্নভাবে চেষ্টা করে আমাদেরকে পিছনের দিকে ঠেলে দিতে এবং মাঝে মাঝে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে যে আমাদের মধ্যে একটা যেন বিভেদ তৈরি হয়, কিন্তু ইনশাল্লাহ এটা পারবে না। এবার একটু আমরা ভিন্নভাবে করতে যাচ্ছি। এটাকে আরও শক্তিশালী করবার জন্য আমরা বিটিএমএ এবং বিজিএমএ একসাথ হয়েছি, যাতে এটাকে আরও কালারফুল, মিনিংফুল একটা ইভেন্ট করা যেতে পারে। একসাথে কাজ করতে না পারি তাহলে টার্গেটে লক্ষ্যমাত্রা পৌঁছতে পারবো না, কথাটা সত্যি। এটা আমরা উপলব্ধি করি, ফিল করি। সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় 6 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ। সকাল 11:15টার দিকে স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির এক লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং যমুনা সেতুর দুই পাশে আটকা পড়ে কয়েকটি ট্রেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী ট্রেন। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা শেষে লাইনচ্যুত বগি সরিয়ে রেল লাইন সচল করা হয়। স্বাভাবিক হয় ট্রেন চলাচল। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ জানতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জামতলী স্টেশন থেকে যখন ছাড়লো তখনই আমাদের এই বগিটা একটা ঝাঁকি দিয়ে উঠলো এবং ওটার পর বিকট শব্দ হচ্ছিল এবং এই বগিটা শুধু কাঁপছিল, প্রচণ্ড কাঁপাকাঁপি হচ্ছিল এবং নিচ থেকে ধোঁয়া আসছিল একটা, এবং পরে ট্রেনের বিভিন্ন যে ছোট ছোট অংশ সেগুলো ভেঙে পড়তেছিল বগিতে। আর ট্রেনের কারো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু সবাই অনেক ভয় পাইছে। 5 সদস্যের একটা কমিটি করা হয়েছে। কমিটির প্রধান হলো বিভাগীয় পরিবহন কর্মকর্তা। কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো কমিটির কাজ শেষ হলে আমরা বলতে পারবো যে কি কারণে এই ডিরেলমেন্টের ঘটনাটা ঘটলো। রাজশাহী অঞ্চলের কৃষি উদ্যোক্তাদের জন্য 3000 কোটি টাকার তহবিল রাখা হয়েছে বলে জানিয়েছেন
প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়াতে যোগাযোগ, জ্বালানি ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান তিনি। রাজশাহীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত রিজিওনাল কনফারেন্স অন এগ্রো প্রসেসিং অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। জানান, এই তহবিল থেকে উদ্যোক্তারা 5 থেকে 9% সুদে ঋণ নিতে পারবেন। তিনি আরও বলেন, রাজশাহী অঞ্চলের কৃষি পণ্যের উদ্বৃত্ত উৎপাদনকে কাজে লাগিয়ে উন্নত প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে এই অঞ্চলের বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। সম্মেলনে বক্তারা বলেন, আম, আলু, সবজি, মাছ সহ বিভিন্ন কৃষি পণ্যের ভ্যালিউ অ্যাডিশন, আধুনিক এগ্রো প্রসেসিং, কোল্ড চেইন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন হলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন এবং বাড়বে রপ্তানির সুযোগ। নর্দার্ন রিজনে অর্থাৎ এই অঞ্চলে কোনো সরকার কখনোই উত্তরাঞ্চলের নর্দার্ন এগ্রিকালচার হাব তৈরি করার জন্য কোনো বরাদ্দ কখনো দেয়নি এবং এইবারই প্রথমবার আর বাংলাদেশ ব্যাংক 3000 কোটি টাকার বরাদ্দ দিয়েছে এবং তার সুদের হার অনেক কম। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবনের 4টি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। আগামী 5 আগস্ট দর্শনার্থীরা কোনো প্রবেশ ফি ছাড়াই ঘুরে দেখতে পারবেন এসব স্থান। বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্র সবার জন্য উন্মুক্ত রাখা হচ্ছে। এতে পর্যটক প্রতি সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত সাশ্রয় হবে। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একদিনের জন্য এ বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে পর্যটকদের ভ্রমণে উৎসাহ বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এমন আয়োজন বান্দরবনের পর্যটন খাতকে আরও গতিশীল করবে। নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মোক্তার আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 20,000 টাকা জরিমানাও করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিবানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এর রায় ঘোষণা করেন। দণ্ডিত মোক্তার আলী নারায়ণগঞ্জ সদর উপজেলার গগনগড় ইউনিয়নের বাড়ির টেক এলাকার বাসিন্দা। জানা গেছে, 2022 সালে পরকীয়াজনিত বিরোধের জেরে দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যা করেন তিনি। মামলার সাক্ষ্য, প্রমাণ ও সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনার পর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় আদালত এই রায় দেন। সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুপুরে হাসপাতালের নিচতলায় অক্সিজেন সিলিন্ডার সংরক্ষণাগার এলাকায় আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে রোগী, স্বজন এবং হাসপাতালের কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান চালিয়ে হাসপাতালে বিভিন্ন সব রোগী ও ভবনের ভেতরে আটকা পড়া ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে আনে। উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে পুলিশ ও বিজিবি সহ অংশ নেয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেয়ার বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে 144 ধারা জারির জন্য পুলিশকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীতে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের একাধিক ও বিএনপির এক নেতার ছবি প্রদর্শন করে ছাত্র শিবির। ছাত্রদল সেই ছবি অপসারণের দাবি তুললে শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় ছাত্রদের নেতাকর্মীরা চেয়ার ও ইট পাটকেল নিক্ষেপ করলে লাঠি সোঁটা নিয়ে ধাওয়া দেয় শিবিরের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে অবস্থান নেয় ছাত্রদল ও শিবির। থেমে থেমে সংঘর্ষ মধ্যরাত পর্যন্ত চললেও রাত 1টার দিকে নিজ নিজ অবস্থান থেকে সরে যায় শিবির ও ছাত্রদল। বাংলাদেশ সহ 60টি দেশের ওপর নতুন শুল্কারোপের জেরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যুক্তরাষ্ট্রের 25টি অঙ্গরাজ্যে।
তাদের অভিযোগ, বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর এভাবে শুল্ক আরোপ করে আইনি সীমা অতিক্রম করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা দায়ের করে নিউ ইয়র্ক সহ ডেমোক্র্যাট শাসিত অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ও গভর্নরের একটি দল। তবে হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, অন্যায্য বাণিজ্যিক আচরণের জবাব হিসেবে নতুন শুল্ক যথাযথ এবং আইনসম্মত। তিনি বলেন, মার্কিন শ্রমিকদের স্বার্থ রক্ষায় নতুন শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, জোরপূর্বক শ্রমের বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করেছেন ট্রাম্প। মরক্কো থেকে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে আসা 60,000 অভিবাসীর মধ্যে বেশিরভাগ ফিরে গেলেও এখন সেউটায় আটকা পড়ে আছেন অনেকে, যা এই অঞ্চলে একটি নজিরবিহীন মানবিক সংকট তৈরি করেছে। বেনিতেজ সৈকতে সাহায্যকর্মীদের আনা খাবার খেয়ে তারা কোনো রকম দিন পার করছেন। অনেকে আশ্রয়ের আশায় এবং প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য স্থানীয়দের কাছে অনুরোধ জানিয়েছেন। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অনেক অভিবাসী প্ল্যাকার্ড হাতে জানান তারা মরক্কোয় ফিরে যেতে চান না। এত সংখ্যক অভিবাসীকে সামলাতে স্থানীয় কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খাচ্ছেন। তবে সেউতার বাসিন্দারা খাদ্য পানি নিয়ে তাদের যথাসাধ্য সাহায্য করছেন। এদিকে অভিবাসী ঢলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 72 জনে। বিভিন্ন দেশের অভিবাসীরা এই অঞ্চলগুলো অতিক্রম করে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। একদিনে বিশ্ববাজারে প্রায় 7% কমল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনা স্থগিত এবং কূটনৈতিক আলোচনার সম্ভাবনার আভাসে নিম্নমুখী হয় তেলের বাজার। সোমবার 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেল নেমে আসে তেলের দাম। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের তেল প্রতি ব্যারেল বিক্রি হয় $84 কম দামে, যা একদিন আগের তুলনায় 6.5% কম। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের তেলের দাম 4% কিছু বেশি কমে বিক্রি হয় প্রতি ব্যারেল $80 বেশি দামে। মার্কিন জ্বালানি বিভাগের তথ্য, 1983 সালের পর সর্বনিম্নে নেমে এসেছে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুদ। 17 কোটি 20 লাখ ব্যারেল তেল বাজারে ছেড়ে দিতে ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় পার হয় এ পরিস্থিতি। ত্রিনিদাদ টেস্টে শফিক বাবরের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা 344 রানের জবাবে 2 উইকেটে 266 রানে দিন শেষ করেছে পাকিস্তান। সেঞ্চুরি এসেছে আবদুল্লাহ শফিকের ব্যাটে, আর বাবর আজম অপরাজিত আছেন 86 রানে। দ্বিতীয় দিন শেষে পাকিস্তান পিছিয়ে আছে 78 রানে। পোর্ট অফ স্পেনে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা সব উইকেট হারিয়ে 344 রান করে। দলের হয়ে সর্বোচ্চ 73 রান করেন জাস্টিন গ্রেভস, আর 70 রান আসে অধিনায়ক রস্টন চেইনস এর ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নেন স্পিনার সাজিদ খান। 2টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আলী, ওবায়দ শাহ এবং আলী উসামা। পাকিস্তানের প্রথম ইনিংসের শুরুটা খুব ভালো হয়নি দলের। মাত্র 34 রানের মাথায় ইমামুল হক আউট হলে উইকেটে আসেন আবদুল্লাহ শফিক। দলীয় 98 রানে আওয়াইজ ফিরে গেলে বাবর আজমকে নিয়ে জুটি বাঁধেন শফিক। দিন শেষে বাবর শফিকের 168 রানের জুটিতে ভালো অবস্থা থেকে দ্বিতীয় দিন শেষ করে সফরকারী পাকিস্তান। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পদ থেকে সরাতে ইউরোপের একাধিক ফুটবল সংস্থা ও দেশ তাদের সমর্থন তুলে নিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক দেশের নাম। সম্প্রতি ইংল্যান্ড, ওয়েলস, সার্বিয়া ও ফিনল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর 2027 থেকে 2031 মেয়াদের প্রার্থিতা থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহার করেছে। এবার সুইডেন তার বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছে। ওয়েলস ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সুশাসনের অভাব ও ভুল সিদ্ধান্তের কারণে ইনফান্তিনো আন্তর্জাতিক ফুটবলের আস্থা হারিয়েছেন। দ্য টেলিগ্রাফের মতে, উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি সম্ভাব্য নতুন সভাপতি হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন। বিশ্ব ফুটবলের এই তীব্র সংকটে ইনফান্তিনোর ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।